হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। সো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য 7000 এমসিকিউ সিরিজে যে চাণক্য ইউটিউব ক্লাসগুলো রয়েছে সেখান থেকে আজকে সিডিপি ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসে সিডিপি থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50 এমসিকিউ নিয়ে ডিসকাস করব। আর এটা হলো প্র্যাকটিস সেট 2। তার আগে সিডিপি থেকে আরও একটা প্র্যাকটিস সেট করিয়েছি, যারা দেখোনি তোমরা সেটা দেখে নিতে পারো। সো ফ্রেন্ডস, আমরা দ্য সাকসেস মাস্টার চাণক্য ব্যাচ স্টার্ট করেছি, যেটার মধ্যে তোমরা ফুল কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, সেই ক্লাসেসের পিডিএফগুলো পেয়ে যাবে এবং সেখানে ফুল লেন্থে মক টেস্টও পেয়ে যাবে। তো যারা যারা সেই চাণক্য ব্যাচটা নিতে চাও, তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই কোর্সটা পেয়ে যাবে। আমাদের সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই কোর্সটা অ্যাভেলেবেল রয়েছে। আর আমরা এখানে চাণক্য ইউটিউব ক্লাসের মধ্যে 7000 এমসিকিউ সিরিজ নিয়ে প্র্যাকটিস করব। তো তোমরা একটা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছ। অ্যাপের মাধ্যমে কনসেপ্ট ক্লাস পেয়ে যাচ্ছ, সাথে ওয়ান লাইনার কোশ্চেন, তারপর তোমরা সেখানে পিডিএফ নোটসগুলো পেয়ে যাচ্ছ এবং ফুল লেন্থের মক টেস্টও তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে ইউটিউবের মধ্যে তোমরা 7000 এমসিকিউ সিরিজ তোমরা পেয়ে যাচ্ছ। তো ফুল একটা প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ, যেটা পড়লে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে তোমাদের টেট এক্সামের জন্য। এই যে 7000 এমসিকিউ সিরিজটা রয়েছে, এখান থেকে কিন্তু সিডিপি থেকে তোমরা ক্লাস পাবে, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, পলিটি থেকে, ইংলিশ থেকে, বেঙ্গলি থেকে, প্রতিটা সাবজেক্ট থেকেই কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে। তো সেই সিরিজের আজকে হলো সিডিপি থেকে 50 ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে ডিসকাস করবো, আর সেটা হলো প্র্যাকটিস সেট 2। যারা প্রিভিয়াস ক্লাস দেখোনি তোমরা দেখে নিতে পারো, আর যারা কনসেপ্ট ক্লাস দেখেছো তাদের আশা করি আর কোনো ডাউট থাকবে না, কারণ সেখানে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ করানো হয়েছে। ওকে। আর এই যে পিডিএফগুলো, এগুলি কিন্তু তোমরা সেই চাণক্য ব্যাচের কোর্সটা রয়েছে সেখানেও কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে, আর ক্লাস তো আছেই। এনিওয়ে, এখন দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সো ফার্স্ট ওয়ান, পিয়াজে তার জীবন বিকাশের তথ্য প্রতিষ্ঠা করেন কিসের মাধ্যমে? যে পিয়াজে, জিন পিয়াজে তাদের জীবন বিকাশের যে তথ্যটা সেটা কিসের মাধ্যমে প্রতিষ্ঠা করেন? তো সেটা হবে পর্যবেক্ষণ। অবজারভেশনের মাধ্যমে। সো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 2 নম্বর, পিয়াজের মতে আঁকড়ে ধরা, চূষণ ক্ষমতা ইত্যাদি সামগ্রিক দৈহিক ক্রিয়া করতে শিশু কোন স্তরে সক্ষম হয়? পিয়াজে তার যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিটা রয়েছে সেটার মধ্যে 4টা স্টেজেসের কথা বলা হয়েছে। সেই 4টা স্টেজেসের মধ্যে কোন স্টেজের মধ্যে যে বাচ্চারা সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলি করতে পারে, যেরকম ধরো কোনো কিছুকে আঁকড়ে ধরা বা কোনো কিছু চোষণ করা, যেটা ধরো আঙ্গুল চষলো, এই যে ক্ষমতাগুলি, এগুলি হলো কি? এগুলি হলো মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দৈহিক ক্রিয়া। এগুলি কোন স্তরের মধ্যে করতে সক্ষম হয়? তো সেটা হবে সংবেদন সঞ্চালনমূলক স্তরে। কোন স্তরে? সংবেদন সঞ্চালকমূলক স্তরের মধ্যে যে পিয়াজের মতে সংবেদন সঞ্চালকমূলক স্তরের মধ্যে শিশুরা কোনো কিছু আঁকড়ে ধরা বা ধরে আঙ্গুল চোষা, এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলি রয়েছে এগুলি করতে সক্ষম হয়। সো অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 3 নম্বরে, প্রজ্ঞা বা কগনিশন কি? প্রজ্ঞা বা কগনিশন হলো যেটা ব্রেনের সাথে রিলেটেড। কি হবে? এটা ব্রেনের সাথে রিলেটেড। প্রজ্ঞা বা কগনিশনটা কি? এটা হলো জানার বিভিন্ন প্রক্রিয়া। ধরো কোনো কিছু একটা জানা হলো, তার যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, বিভিন্ন প্রসেস রয়েছে, ওয়ে রয়েছে, তো সেটাই হলো কি? প্রজ্ঞা বা কগনিশন, জানার বিভিন্ন বিষয়। সো অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 4 নম্বরে, নিচের কোনটি প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়? প্রজ্ঞামূলক কি? কগনিশন মানে কি? যেটা ব্রেনের সাথে রিলেটেড। তো এখান থেকে কোনটা সেই প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়? তো কি কি রয়েছে? একটি শিশু বই পড়তে ভালোবাসে। একজন শিক্ষার্থী মাধ্যমিকের পরে বিজ্ঞান পড়ার সিদ্ধান্ত নিয়েছে। একজন শিক্ষার্থী একটি জটিল গাণিতিক সমস্যার সমাধান করেছে। একজন শিক্ষার্থী যুক্তিপূর্ণ চিন্তনের মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে। তো এখান থেকে যেটা ব্রেনের সাথে রিলেটেড, সেটা এই যে শিক্ষার্থী মাধ্যমিকের পরে বিজ্ঞান পড়ার সিদ্ধান্ত নিয়েছে, যে মাধ্যমিক দিয়েছে, তারপর সে সায়েন্স স্ট্রিমে নেওয়াটা ডিসিশন নিয়েছে। তো এটা কিন্তু সে ব্রেন দিয়ে নিয়েছে। তাহলে এটা তো প্রজ্ঞামূলক উদাহরণ। তাহলে এটা যেহেতু উদাহরণ হবে, তো কোশ্চেনে বলা হয়েছে উদাহরণ নয়, তাহলে এটা তো হবে না। নেক্সট, একজন শিক্ষার্থী জটিল গাণিতিক সমস্যা, ধরো একটা টাফ একটা ম্যাথ রয়েছে, একটা প্রবলেম রয়েছে, সেটা সে সলভ করেছে, তার সলিউশনটা বার করেছে, সেটার জন্য তো ব্রেনের দরকার, তাই না? থিঙ্কিং করতে লাগবে। তো সেটার উদাহরণ। তো যেহেতু নয় বলেছে, তাহলে এটাও হবে না। একজন শিক্ষার্থী যুক্তিপূর্ণ চিন্তনের মাধ্যমে, এখানে চিন্তন বলেই দিয়েছে, চিন্তনের মাধ্যমে, থিঙ্কিংয়ের মাধ্যমে, যেটা কি হয়? ব্রেনের সাথে রিলেটেড। তাহলে এই যে বি, সি আর ডি, এই তিনটা রয়েছে,
এগুলি হলো প্রজ্ঞামূলক কাজের উদাহরণ। কিন্তু একটি শিশু বই পড়তে ভালোবাসে, এটা তার অভ্যাস হতে পারে, এটা কিন্তু মানে প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়। সো এখানে হবে অপশন নাম্বার এ, কারণ কোশ্চেনটা করা হয়েছে প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়, যেহেতু নয় বলা হয়েছে তার জন্য অপশন নাম্বার এ, একটি শিশু বই পড়তে ভালোবাসে। কারণ শিশু বই পড়তে ভালোবাসে, এটা কিন্তু কি, এটা কিন্তু তার একটা অভ্যাস হতে পারে, এটা প্রজ্ঞামূলক কাজের উদাহরণ নয়। সো অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 5 নম্বরে, মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান কোনটি? মানুষের চিন্তন যে থিঙ্কিং রয়েছে তার প্রাথমিক উপাদানটা কি? তার যে প্রাথমিক উপাদানটা সেটা হলো স্কিমা। কি হবে? স্কিমা। মানুষের চিন্তনে থিঙ্কিংয়ের যে প্রাথমিক উপাদান সেটা হলো স্কিমা। অপশন নাম্বার বি, স্কিমা। নেক্সট 6 নাম্বার, পিয়াজের মতে চিন্তনের প্রবণতা দুইটি কি কি? এই যে পিয়াজের মতে, কার মতে? জিন পিয়াজের মতে চিন্তনের প্রবণতা দুইটি রয়েছে, সেগুলি কি? সেগুলি হলো সংগঠন ও অভিযোজন। কি হবে? সংগঠন ও অভিযোজন। এগুলি হলো পিয়াজের মতে চিন্তনের দুইটি যে প্রবণতা, সংগঠন ও অভিযোজন, এসিমিলেশন এন্ড অ্যাকোমোডেশন। সো অপশন নাম্বার সি। তো তোমরা যারা পিয়াজের যে কনসেপ্ট ক্লাসটা রয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরির যে ক্লাসটা রয়েছে, সেটা যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমরা ইজিলি আনসার করতে পারবে। তো তার জন্যই বলছি কনসেপ্ট ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি কনসেপ্টের ডিটেইলে জানি তাহলে কিন্তু কোশ্চেনটা যেখান থেকে আসুক না কেন আমরা আনসার করতে পারবো। সেটার জন্য কি করতে লাগবে? কনসেপ্টটা ভালোভাবে বুঝতে লাগবে, ভালো করে পড়তে লাগবে, তারপর সেখানে কোশ্চেনটা বুঝে কিন্তু আমরা ইজিলি আনসারটা করতে পারবো। কনসেপ্ট ক্লিয়ার থাকলে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আমরা 100% আনসারটা করতে পারবো, যদি আমরা সেই কোশ্চেনটা বুঝতে পারি। সেটার জন্য দরকার একটা কোয়ালিটিফুল ক্লাসের, যাতে সেটা দেখে আমরা বুঝতে পারি, বুঝে যাতে পড়ে একটা কোশ্চেনটা পড়ে যাতে আমরা আনসারটা করতে পারি। ওকে, সেটার জন্য কিন্তু একটা মানে ভালো পরিমাণে একটা তোমার স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন বা একটা ক্লাসেসের প্রয়োজন, যাতে যেখান থেকে পড়লে তোমাদের কাজে আসবে। তার জন্য বলছি কনসেপ্ট ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখুনি তোমরা দেখে নিতে পারো দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। পুরো সিলেবাসের কিন্তু প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই কনসেপ্ট ক্লাস খুব ডিটেইলে একদম ডিসকাস করা হয়েছে, খুব সুন্দরভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে। তার পাশাপাশি সেই কনসেপ্ট ক্লাসের যে কনসেপ্ট ক্লাসটা করানো হয়েছে তার পাশাপাশি অনলাইনে কোশ্চেন তো আছেই, এবং পিডিএফ নোটসটাও সেখানে প্রোভাইড করা রয়েছে, আর ফুল লেন্থের মক টেস্ট। তো তোমরা দেখে নিতে পারো দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে, চাণক্য ব্যাচের মাধ্যমে। আর এখানে তো প্র্যাকটিস তো হচ্ছেই। এনিওয়ে, নেক্সট আমরা দেখে নেব 7 নাম্বার, যখন কোনো নতুন তথ্য পুরানো স্কিমাকে প্রসারিত করে তখন তাকে বলা হয় যে, যখন নতুন কোনো একটা ইনফরমেশন, নতুন একটা তথ্য পুরানো যে স্কিমাটা রয়েছে সেটাকে প্রসারিত করে, পরিবর্তন করে, তখন তাকে কি বলা হয়? ধরো কোনো একটা নিউ একটা ইনফরমেশন বাচ্চারা পেলো, তার বাচ্চারা আগে যেটা ধরো একটা বাচ্চা জানতো যে 4টা পা রয়েছে, এটা কুকুর রয়েছে, এই যে এটা দেখালো যে 4টা পা এটা কুকুর রয়েছে। এখন সে পরবর্তী সময় কি হলো? পরবর্তী সময়ে একটা ধরো সে গরু দেখলো, তারও 4টা পা রয়েছে, সে গরুটা দেখলে মনে করলো কি সেটা হলো কুকুর, কিন্তু তাকে তখন বোঝানো হলো যে এটা কুকুর নয়, এটা হলো গরু। তখন কিন্তু সে কি, পুরানোটা তো আছে যে ওইটাকে 4টা পা রয়েছে, এটা এরকম রয়েছে, এটাকে কুকুর বলা হয়, এটাও 4টা পা রয়েছে, এটা এরকম রয়েছে, এটাকে গরু বলা হয়। তাহলে কি হলো? পুরানো স্কিমাটা তো আছে, এটাকে চেঞ্জ করে তাকে নতুনভাবে মানে নতুন কোনো তথ্য এসেছে, নতুন তথ্যটা সে জানতে পেরেছে, তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আয়ত্তীকরণ। কি বলা হয়? আয়ত্তীকরণ। যদি এখন বলা হতো যে পুরানো স্কিমাকে প্রসারিত না করেই নতুন তথ্য পেয়েছে, তখন সেটা সহযোজন হতো। কিন্তু যেহেতু বলা হয়েছে পুরানো স্কিমাকে প্রসারিত করে মানে চেঞ্জ করে মানে নতুন কোনো তথ্য সে পেয়েছে, তখন সেটাকে বলা হয় আয়ত্তীকরণ। অপশন নাম্বার বি, আয়ত্তীকরণ। নেক্সট রয়েছে 8 নাম্বার, নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের নতুন স্কিমা তৈরি হয়? নিচে যে কোন প্রক্রিয়াটার মাধ্যমে মানুষের নতুন কোনো একটা স্কিমা তৈরি হচ্ছে, নতুন কোনো একটা ইনফরমেশন পাচ্ছে, সেটা কি হবে? সেটা হবে সহযোজন। সেটা হবে সহযোজন। কারণ নতুন কোনো একটা কি পাচ্ছে, ইনফরমেশন পাচ্ছে, সেটা হলো সহযোজন। এখন যদি পুরানো স্কিমাটাকে চেঞ্জ করে নতুন ইনফরমেশন পাচ্ছে, তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে আয়ত্তীকরণ। তো আশা করি আয়ত্তীকরণ কি আর সহযোজন কি দুইটার মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। আর কনসেপ্ট ক্লাস দেখলে আশা করি তোমাদের আর কোনো ডাউটই থাকবে না, কারণ কনসেপ্ট ক্লাসে কিন্তু ডিটেলস এগুলি বোঝানো হয়েছে। এনিওয়ে, এখানে হবে অপশন নাম্বার এ, সহযোজন। নেক্সট রয়েছে 9 নম্বরে, কোনটি সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য নয়? তো এখান থেকে কোনটা সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য নয়? তো সংবেদন সঞ্চালনমূলকের স্তরের বৈশিষ্ট্য কি কি ছিল? যেরকম ধরো পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, যে পুনরাবৃত্তিমূলক কোনো ক্রিয়া বা চিন্তনে যে আত্মকেন্দ্রিকতা বা কল্পনা ছলে যে খেলা, এগুলি কিন্তু যে সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য। কিন্তু এখানে যেহেতু নয় বলা হয়েছে তার জন্য এখানে হবে অপশন নাম্বার ডি, বিলম্বিত অনুকরণ। বিলম্বিত অনুকরণ সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য নয়। সো অপশন নাম্বার ডি। 10 নম্বরে রয়েছে
একজন শিক্ষক একটি শিশুকে 100টি পেন ও পেন্সিল একসঙ্গে মিশিয়ে দিলেন এবং শিশুটিকে পৃথক করতে বলেন। এখানে শিক্ষক শিশুটি কোন ধরনের ক্ষমতা পরীক্ষা করতে চেয়েছেন? একজন শিক্ষক কী করলো? একজন শিক্ষক একজন শিশুকে 100টি পেন ও পেন্সিল মিক্সড করে দিল। তারপর তাকে বলল যে তোমরা পেন আলাদা করো, তুমি পেন্সিল আলাদা করো, দুইটাকে আলাদা আলাদা করো। তখন এটার মাধ্যমে, এই যে অ্যাক্টিভিটিটার মাধ্যমে শিক্ষক কী করতে চেয়েছেন, শিক্ষার্থীর মধ্যে কোন ধরনের ক্ষমতাটা পরীক্ষা করতে, টেস্ট করতে চেয়েছেন, সেটা কি হবে? সেটা হবে শ্রেণীকরণ। কি? শ্রেণীকরণের ক্ষমতা। মানে শ্রেণীকরণ করবে যে কোনটা কোন শ্রেণী, কোনটা পেন, কোনটা পেন্সিল, সে শ্রেণীকরণ করতে পারবে যে কোনটা কি সেটা চিহ্নিত করতে পারবেন। তো শ্রেণীকরণ যে ক্ষমতাটা রয়েছে, এই ক্ষমতাটা পরীক্ষা করার জন্য শিক্ষক এই অ্যাক্টিভিটিটা শিশুদের দিয়েছেন যে তোমরা 100টা পেন দেওয়া হয়েছে, তো এগুলিকে আলাদা আলাদা করো, কোনটা পেন কোনটা পেন্সিল সেটাকে আলাদা আলাদা করো, মিক্সড পেন আর পেন্সিল দেওয়া হয়েছে। তো এটার মাধ্যমে শ্রেণীকরণ ক্ষমতাটা শিক্ষক পরীক্ষা করতে চেয়েছেন। সো অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। 11 নম্বরে রয়েছে পিয়াজের মতবাদের জৈবিক ভিত্তি আলোচনার উল্লেখযোগ্য বিষয়গুলি হলো। যে পিয়াজের মতবাদের জৈবিক ভিত্তি আলোচনা উল্লেখযোগ্য যে বিষয়গুলি সেটা কি? তো সেটা কারেক্ট আনসার কি হবে? আয়ত্তীকরণ, অভিযোজন ও সাময়িক আচরণগত সাম্য, সহযোজন, অর্থাৎ উপরের সবগুলি হবে এটা কারেক্ট আনসার। পিয়াজের মতে জৈবিক আলোচনার উল্লেখযোগ্য যে বিষয়গুলি সেগুলি হলো আয়ত্তীকরণ, সহযোজন, অভিযোজন, সাময়িক আচরণগত সাম্য, অর্থাৎ উপরের সবগুলি। 12 নম্বর স্কিমা। এই ধারণা জনপ্রিয় করে তোলেন কে? এই যে স্কিমাটা রয়েছে, এই ধারণা কে জনপ্রিয় করেন? অবভিয়াসলি এটা হবে পিয়াজে। কি হবে? জিন পিয়াজে। অপশন নাম্বার বি, জিন পিয়াজে। 13 মূর্ত সক্রিয়তার স্তর। এটি শিশুর বিভিন্ন বিষয়ে সক্রিয় হয়ে ওঠে। যে মূর্ত সক্রিয়তার যে স্তর রয়েছে, যে পিয়াজের থিওরির মধ্যে, যে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরির মধ্যে 4টা স্তর রয়েছে, তার মধ্যে একটা হলো মূর্ত সক্রিয়তার স্তর। এই স্তরের মধ্যে একটি শিশু বিভিন্ন বিষয়ে সক্রিয় হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে। সেটার মাধ্যমে কি স্থাপন করা হয়? সো এটা কারেক্ট আনসারটা কি হবে? শ্রেণীকরণ ও সম্পর্ক স্থাপন। যে শ্রেণীকরণ করতে পারে যে কোনটা কোন শ্রেণী রয়েছে, যেরকম প্রিভিয়াস কোশ্চেনে একটা আমরা দেখেছিলাম যে 100টা পেন আর পেন্সিল দেওয়া হয়েছে, তো এটার মধ্যে তারা আলাদা আলাদা করেছে, শ্রেণীকরণ করেছে। তারপর সম্পর্ক স্থাপন করেছে, বন্ডিং, যে কোনো একটা বন্ডিং, রিলেশনশিপের যে বন্ডিংটা সেটা ক্রিয়েট করেছে। সংখ্যার ধারণা, তারপর ক্রমবিন্যাস, ধারণা সংযুক্তি, বৈপরীত্য, এগুলি সবগুলি কি? এগুলি মূর্ত সক্রিয়তা স্তরের মাধ্যমে যে বিভিন্ন বিষয়, এই সব বিষয়গুলি রয়েছে, এগুলির প্রতি শিশুরা অ্যাক্টিভ হয়েছে, সক্রিয় হয়েছে। তো কি হবে? উপরে সবগুলি। অপশন নাম্বার ডি, সবগুলি। 14 পিয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশুরা উভয়মুখী চিন্তন বা রিভার্সাল থিঙ্কিং করতে পারে? উভয়মুখী চিন্তন কি? ডাইভার্জেন্ট থিঙ্কিং এন্ড কনভার্জেন্ট থিঙ্কিং। এখন ডাইভার্জেন্ট থিঙ্কিং আর কনভার্জেন্ট থিঙ্কিং কি? তো ডাইভার্জেন্ট থিঙ্কিং কি? একটা প্রবলেম রয়েছে, ঠিক আছে, একটা প্রবলেম রয়েছে, শিশুরা কি করছে? বিভিন্ন দিক থেকে এটা চিন্তা করছে, মানে শুধু এক দিক থেকে নয়, বিভিন্ন দিক থেকে চিন্তা করছে। এটা কি? এটা হলো ডাইভার্জেন্ট থিঙ্কিং। আর কনভার্জেন্ট থিঙ্কিং কি? ধরো একটা প্রবলেমে একটাই সলিউশন, তো এটা হলো কনভার্জেন্ট থিঙ্কিং। তো এটা ডাইভার্জেন্ট থিঙ্কিং এন্ড কনভার্জেন্ট থিঙ্কিং। তো পিয়াজের যে জ্ঞানমূলক বিকাশটা রয়েছে, এটা যে দুই দিক থেকে চিন্তা করছে, এটা কোন স্তরের মাধ্যমে হয়? প্রাক ধারণামূলক স্তর, সংবেদন সঞ্চালনমূলক স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে মূর্ত সক্রিয়তা স্তর। মূর্ত সক্রিয়তা স্তরের মধ্যে যে কি করে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে মূর্ত সক্রিয়তা স্তরের শিশুরা উভয়মুখী চিন্তন, অর্থাৎ রিভার্সাল থিঙ্কিং সে করতে পারে মূর্ত সক্রিয়তা স্তরের মাধ্যমে। সো অপশন নাম্বার সি। 15 পিয়াজের জ্ঞানমূলক বিকাশে কোন স্তরে বিমূর্ত চিন্তন হয়? যে পিয়াজের যে জ্ঞানমূলক যে বিকাশ রয়েছে, সেটা কোন স্তরের মধ্যে বিমূর্ত চিন্তনটা কি হয়? বিমূর্ত চিন্তনটা হয় কোনটার মাধ্যমে হবে? সেটা হবে নিয়মতান্ত্রিক স্বনির্মিত স্তর। ওকে, এই যে ফর্মাল যে স্টেজটা রয়েছে সেটা নিয়মতান্ত্রিক স্বনির্মিত স্তর। পিয়াজের জ্ঞানমূলক বিকাশে নিয়মতান্ত্রিক স্বনির্মিত স্তরে বিমূর্ত চিন্তন হয়। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 16 নম্বরে রয়েছে পিয়াজের মতে চিন্তনের দুইটি প্রবণতা হলো। যে পিয়াজের মতে চিন্তনের দুইটি প্রবণতা, সেটি কি? সেটি হলো, একটা হলো সহযোজন আর একটা হলো কি? আয়ত্তীকরণ। অপশন নাম্বার ডি। 17 এনিমিস্টিক থিঙ্কিং অর্থাৎ সর্বপ্রাণ বা চিন্তন কি? মানে এই যে এনিমিস্টিক থিঙ্কিংটা কি? এনিমিস্টিক থিঙ্কিংটা হলো বাচ্চারা বা অনেক বাচ্চারা দেখবে ছোট যখন থাকবে, একটা স্টেজে থাকবে, তখন বাচ্চারা কি মনে করবে? যে সব কিছুতেই প্রাণ আছে। যে ধরো সে হঠাৎ একটু একটু হাঁটতে পারছে, বা সে ভালো করে হাঁটতেও পারছে না, একটু দরজাতে গিয়ে বাড়ি লাগলো, বা একটু বেডের মধ্যে বাড়ি লাগলো, বা মাটিতেই একটু সে পড়ে গেল, তখন তার মা এসে, বাবা এসে, বা তার আশেপাশে মানুষে কি করলো? ধরো মাটিটাকে একটু মেরে দিল, বা তার দরজাটাকে মেরে দিল, তখন সে বাচ্চাটা খুশি হয়ে যায়। মানে তখন কি বাচ্চারা ভাবে যে
সব কিছুতেই প্রাণ আছে। তো এইটাই হলো অ্যানিমিস্টিক থিঙ্কিং। তো যখন এই যে সর্বপ্রাণ বা চিন্তনটা সেটা কি, এখানে অপশানগুলো এখন দেখিনি। শিশু যখন মেঝেতে পড়ে গিয়ে ব্যথা পায় তখন সে মনে করে মেঝে প্রাণ আছে, তাই সে মেঝেকে মেরে শান্তি পায়। মানে শিশু যখন ধর মেঝেতে পড়ে গেল, নিচে পড়ে গেল, ফ্লোরে পড়ে গেল, পড়ে যাওয়ার পর সে ব্যথা পেল, তখন সে কি করেছে সেটাকে, মানে সেই মেঝেটাকে ধর সে মেরেছে বা অন্য কেউ এসে মেরেছে, তখন সে কিন্তু শান্তি পায়, কারণ সে মনে করে ওইটার মধ্যে প্রাণ আছে আর ওইটা তাকে ব্যথা দিয়েছে, তার জন্য ওইটাকেও সে ব্যথা দিয়েছে, তার জন্য সে শান্তি পেয়েছে, সে এরকম চিন্তা করে। শিশু রাগের বশে মেজে মেরে আনন্দ পায়। সে শিশুটা ধর ফ্লোরে পড়ে গেল, তো তার রাগ হয় যে এটাতে বেশি, এটা সে ব্যথা দিয়েছে, তো সেটাকে মেরে সে আনন্দ পায়। তো এ আর বি উভয় হবে। সো অপশন নাম্বার সি, এ ও বি উভয়। 18, পেঁয়াজের মতে স্কিমা কি? পেঁয়াজের মতে স্কিমাটা কি? পেঁয়াজের মতে স্কিমা হলো দীর্ঘমেয়াদী স্মৃতিকে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার। বেসিক্যালি তথ্য, ইনফরমেশন কি করা, ইনফরমেশনটা কালেক্ট করা, ওইটাই হলো পেঁয়াজের মতে স্কিমা। অপশন নাম্বার সি। 19 নম্বরে রয়েছে, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশে কোন স্তরের শিশুরা অনুকরণ করতে শেখে? যে পেঁয়াজের যে জ্ঞানমূলক বিকাশে কোন স্তরের মধ্যে শিশুরা অনুকরণ করতে শেখে, মানে তারা ইমিটেট করতে শেখে কোন স্তরের মধ্যে? তো সেটা হবে, সেটা প্রাক ধারণামূলক স্তর। কোনটা হবে? প্রাক ধারণামূলক স্তর। অপশন নাম্বার ডি। 20তে রয়েছে, একটি শিশু তার নির্দিষ্ট ক্ষমতার বাইরে গিয়েও সন্নিহিত বিকাশের সীমায় অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেপিডি শিক্ষা গ্রহণ করতে পারে। যে একটি শিশু তার যে নির্দিষ্ট ক্ষমতাটা রয়েছে সেটার বাইরে গিয়ে সে সন্নিহিত বিকাশের সীমা অর্থাৎ জেপিডি শিক্ষা গ্রহণ করতে পারে, সেটার ক্ষেত্রে কোনটা হবে? এটা হবে অপশন নাম্বার বি, যদি কাজটি শিশু যে কাজ করতে পারে তার থেকে বেশি কঠিন হয়। তো বেসিক্যালি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা যেটা বাইগটস্কি তার থিওরির মধ্যে সে প্রপোজ করেছে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা রয়েছে এটার মধ্যে কী হয়, ধরো শিশু কোনো একটা কাজ করবে কিন্তু সেটা সে করতে পারছে না, কারণ সেটা তার তার তুলনায় কি, মানে সে যতটুকু রাতে অনেকটা বেশি কঠিন হয়, তখন তার হেল্পের প্রয়োজন হয়, তখন তাকে একটা গাইডেন্সের প্রয়োজন হয়, তখন তাকে ধরো তার থেকে যে বেশি জানে সে তাকে কী করলো, গাইডেন্স দিল। ওই যে সে তার থেকে যে বেশি জানে তাকে বলা হয় মোর নলেজেবল, ওকে, মোর নলেজেবল বলা হয় বা এমকেও এটা বলা হয়। এবং যে গাইডেন্সটা সে প্রোভাইড করছে, যে হেল্প করছে, সেটাকে বলা হয় স্ক্যাপ ফোল্ডিং। এবং যে কনসেপ্টটা মানে শিশু তার যে কাজটা করতে হবে তাতে অনেকটা বেশি কঠিন রয়েছে ওইটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টেরই একটা পার্ট হলো এমকেও আর আরেকটা হলো স্ক্যাপ ফোল্ডিং। স্ক্যাপ ফোল্ডিং হলো যে গাইডেন্সটা, এমকেও হলো যে মোর নলেজেবল যে পার্সনটা রয়েছে, মানে তার থেকে যে বেশি জানে সে। যেরকম ধরো কি হচ্ছে, ধরো এখন স্টুডেন্টরা কোনো একটা কিছু জানে না, ঠিক আছে, বা ধরো তোমরা ব্যাপারে, ধরো তোমরা এখন বাইক চালাতে চাও কিন্তু তোমরা বাইকটা জানো না, তোমাদেরকে অন্য আরেকজন বাইক চালাতে শেখালো, যে তোমাদেরকে শেখালো সে তোমাদেরকে গাইডেন্সটা প্রোভাইড করছে, তাহলে সেই গাইডেন্সটা যে দিচ্ছে সেটা হলো স্ক্যাপ ফোল্ডিং। আর সে তোমার থেকে বেশি জানে তাহলে সে হলো এমকেও। কী হবে? সে হলো এমকেও। আর এই যে ফুল কনসেপ্টটা, কারণ তুমি এখন বাইক চালাতে শিখোনি, বাইকটা চালাতে পারো না, তার জন্য অন্য কাউকে তুমি হেল্প চেয়েছো, সে তোমাকে হেল্প করেছে, এই যে ফুল কনসেপ্টটা সেটা হলো জেপিডি। তো আমরা বলতে পারি জেপিডি পার্টি হলো স্ক্যাপ ফোল্ডিং অ্যান্ড এমকেও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে হবে অপশন নাম্বার বি, যদি কাজটি শিশু যে কাজ করতে পারে তার থেকে বেশি কঠিন হয়। ওকে, নেক্সট রয়েছে 21, শিখন তত্ত্বের পরিপ্রেক্ষিতে স্ক্যাপফোল্ডিং হলো, যে শিখন তত্ত্বের পরিপ্রেক্ষিতে স্ক্যাপফোল্ডিংটা কি? এটা হলো কি, যে গাইডেন্সটা দেওয়া, যেটা আগে বলেছি আমি। তো এটার ক্ষেত্রে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে শিখনের ক্ষেত্রে দক্ষ ব্যক্তির তাৎক্ষণিক সূত্র বা সহায়তা দান। এই যে কোনো একটা কিন্তু শিখনের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে কোনো একটা দক্ষ ব্যক্তি, একটা স্কিল পার্সন থেকে ওই যে ওই সূত্রটা বা তাদের সহায়তা, তাদের যে হেল্পটা নেওয়া, তাদের গাইডেন্সটা, সেটাই হলো কি স্ক্যাপফোল্ডিং। অপশন নাম্বার এ। ওকে, তো তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে লাগবে, তারপর কোশ্চেনটা বুঝে আনসার করতে লাগবে। তো ফার্স্ট অফ অল কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, তার জন্য বারবার বলছি তোমরা কনসেপ্ট ক্লাসগুলি দেখো, তাহলে আশা করি তোমাদের আর কোনো ডাউট তোমাদের থাকবে না। নেক্সট রয়েছে 22 নাম্বার, শিখনের ক্ষেত্রে সাংস্কৃতিক দিক থেকে প্রাসঙ্গিক জ্ঞান এবং দক্ষতা শিক্ষার্থীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ধারণা পোষণ করেন যে শিখনের ক্ষেত্রে সাংস্কৃতিক দিক থেকে প্রাসঙ্গিক জ্ঞান এবং দক্ষতা শিক্ষার্থীর জন্য অত্যন্ত প্রয়োজন। এই ধারণাটি কে পোষণ করেন? এই ধারণাটি পোষণ করেন বাইগটস্কি। কী হবেন? বাইগটস্কি। অপশন নাম্বার ডি, বাইগটস্কি। যে বাইগটস্কি কি বলেছেন, যে কোনো কিছু লার্নিংয়ের ক্ষেত্রে তার যে সাংস্কৃতিক দিক রয়েছে তার থেকে যে প্রাসঙ্গিক জ্ঞান বা দক্ষতা শিক্ষার্থীর জন্য অত্যন্ত যে প্রয়োজনীয়, আর এটা বলেছেন কি? বাইগটস্কি। 23, বাইগটস্কির মতানুসারে শিশু কেন নিজের সঙ্গে কথা বলে? যে বাইগটস্কির অ্যাকর্ডিং শিশুরা কেন তার নিজের সাথে কথা বলে, কেন কথা বলে? তো এটা কারেক্ট আনসারটা হবে শিশুরা নিজের কর্ম নিয়ন্ত্রণ করার জন্য নিজের সঙ্গে কথা বলে। শিশু যাতে নিজের কাজটাই নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য সে নিজের সাথেই কথা বলে। সো অপশন নাম্বার ডি। 24,
বাইগটস্কি তথ্য অনুসারে শিশু আত্মকথন প্রাইভেট স্পিচ কী জন্য অবলম্বন করে? যে বাইগটস্কি তথ্য অনুসারে শিশুরা কী করে নিজের সাথে নিজে কথা বলে সেটাকে আত্মকথন বা প্রাইভেট স্পিচ বলা হয়। সেটার মাধ্যমে সে কী অবলম্বন করে? তো সেটার মাধ্যমে কী অবলম্বন করে? শিশুরা নিজের কর্ম নিয়ন্ত্রণ করার জন্য নিজের সঙ্গে কথা বলে, মানে নিজের কাজটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সে নিজের সাথে কথা বলে। সেটাকে বলা হয় আত্মকথন বা প্রাইভেট স্পিচ। 25 মনোবিদ বাইগটস্কির মতে জেপিডি কি? মনোবিদ বাইগটস্কির মতে যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেপিডি সেটা কি? সেটা হলো যেখানে শিশুরা দক্ষ কারো সাহায্য নিয়ে সমস্যার সমাধান করতে পারে। মানে ধরো শিশুরা কোনো একটা কিছু কাজ করতে যাবে কিন্তু সেটাতে সে প্রবলেম ফেস করছে, সেটা সে করতে পারছে না। তখন সে কি করবে? সে তার থেকে ওই পার্টিকুলার জিনিসটা নিয়ে যে একটু বেশি জানে, তার থেকে বেশি জানে, তার থেকে সে হেল্প নিয়ে মানে তার গাইডেন্সের সাহায্যে সেটা সমাধান করে, সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। সেটাই হলো জেপিডি অর্থাৎ যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ওকে, আর যে গাইডেন্সটা দেবে সে হলো কি এমকেও, আর যে গাইডেন্সটা দেওয়া হবে যে গাইডেন্সটা সেটা হলো কি? সেটা হলো স্ক্যাফোল্ডিং। নেক্সট 26 কোন মনোবিদের মতে ভাষা হলো মিথস্ক্রিয়ার প্রাথমিক অবস্থা? এটা কি হবে? এটা হবে বাইগটস্কির মতে ভাষা হলো মিথস্ক্রিয়ার প্রাথমিক অবস্থা। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কাছে এই ক্লাসগুলি ভালো লাগছে। সো ফ্রেন্ডস, তোমাদের কারোর যদি কোয়ালিটিফুল নোটসের প্রয়োজন হয়, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। টেট 1 টেট 2 ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। সবগুলি সাবজেক্ট থেকেই, সবগুলি টপিক থেকেই প্রথমে রয়েছে কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার অর এমসিকিউস। তো তোমাদের যাদের এই নোটসটা প্রয়োজন তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর সেই নোটের সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্ট তোমরা পেয়ে যাবে পুরো সিলেবাস থেকে। তো তোমাদের যাদের এই নোটসগুলো প্রয়োজন, নোটের সাথে স্পেশাল মক টেস্টের প্রয়োজন, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর তাছাড়াও যদি তোমাদের সুপার 30 মক টেস্টের সিরিজ প্রয়োজন হয়, অফলাইন মক টেস্টের প্রয়োজন হয়, যে পুরো সিলেবাস থেকে আমাদের এখানে মক টেস্ট রেডি করা আছে, টোটাল 30টা মক টেস্ট রেডি করা আছে। পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন এবং লাস্টে আনসার কি, আর তার পাশাপাশি 30টা মক টেস্টের জন্য 30টা ওয়ে মার্কশিট সেটাও অ্যাভেলেবেল রয়েছে। সেটা নিতে চাইলেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। টেট রিলেটেড তোমাদের যেটারই প্রয়োজন, তোমাদের অনলাইন ক্লাসেসের হোক, তোমাদের স্টাডি মেটেরিয়ালসের হোক, মক টেস্টের হোক, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারটা হলো 6009340523 নম্বর। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি যে কীভাবে কালেক্ট করবে, কোথা থেকে কালেক্ট করবে, সবটাই বলবো। আগে ক্লাসটা করে নিই, তারপরে এক এক করে বাকি ডিটেলসগুলো আমি বলে দেবো। সো ফ্রেন্ডস, 27 নাম্বারটা রয়েছে বাইগটস্কির মতে অর্থপূর্ণ শিক্ষণের জন্য কি করা উচিত? যে বাইগটস্কির মতে অর্থপূর্ণ কোনো একটা কিছু শিক্ষণের ক্ষেত্রে সেটা কি করা উচিত? তো কারেক্ট আনসার হবে শিক্ষার্থীদের রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে জ্ঞানের বিকাশে আলাদা না করা। যে রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে, যে বাস্তব জীবনের মধ্যে যা কিছু রয়েছে সেটা যে ইনফরমেশন, তার যে জ্ঞান রয়েছে সেটা থেকে আলাদা না করা, তার সাথে মানে রিয়েল লাইফের সাথে রিয়েল লাইফ কনটেক্সট থেকেই যাতে তাদেরকে বোঝানো হয়, তাদেরকে পড়ানো হয়, সেগুলি যাতে আলাদা না করা হয়, তবেই তাদের অর্থপূর্ণ শিক্ষণটা হবে। সো অপশন নাম্বার বি। 28 বাইগটস্কির তথ্য অনুযায়ী সামাজিকরণ ও সামাজিক আচরণ ব্যক্তি কোন বিকাশে সহায়ক? তো কারেক্ট আনসারটা কি হবে? সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, সামাজিক জ্ঞান বা অন্তর্দৃষ্টি, সামাজিক সচেতনতা, অর্থাৎ সবকটি। অপশন নাম্বার ডি সবকটি। 29 নম্বরে রয়েছে বাইগটস্কি সামাজিক বিকাশ তথ্য মোর নলেজেবল আদার হলো তারাই যাদের, মানে বাইগটস্কি যে সামাজিক বিকাশ তথ্যটা রয়েছে সেটার অনুযায়ী মোর নলেজেবল আদার অর্থাৎ এমকেও হলো তারাই যাদের কি হবে, যাদের যে বোঝার ক্ষমতা ও সামর্থ্য অন্যান্য শিক্ষার্থীর তুলনায় বেশি। ওকে, মানে বাইগটস্কির মতে, বাইগটস্কি যে কনসেপ্টটা রয়েছে, যে থিওরি রয়েছে, সেটার মধ্যে কী কী বলা হয়েছে? যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেপিডি বলা হয়েছে, তারপর স্ক্যাফোল্ডিংয়ের কথা বলা হয়েছে, তারপর কি এমকেও অর্থাৎ মোর নলেজেবল আদারের কথা বলা হয়েছে। এখন এটা কি? এই যে জেপিডি মানে কি? যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটার মাধ্যমে কি হয়, যখন ধরো কোনো একটা শিক্ষার্থী কি হলো, কোনো একটা কাজ করতে যাচ্ছে কিন্তু সে কাজটা করতে পারছে না, তখন তার হেল্পের প্রয়োজন। তখন যে তাকে হেল্প করবে, তো অবভিয়াসলি কে হেল্প করবে? যে তার থেকে ওই পার্টিকুলার জিনিসটা তার থেকে বেশি জানে। যদি তো তার থেকে বেশি জানে, তার থেকে বেশি নলেজ রয়েছে ওই পার্টিকুলার জিনিসে, তাহলে সেই পার্সনটা হবে কি? এমকেও মোর নলেজেবল আদার। বা যেখান থেকে সে মানে তার থেকে বেশি জানে সেটা হবে এমকেও মোর নলেজেবল আদার। আর যে মানে গাইডেন্সটা দেওয়া হবে সেটা হলো স্ক্যাফোল্ডিং। তো স্ক্যাফোল্ডিং আর মোর নলেজেবল আদার হলো জেপিডিরই পার্ট। তো এখানে বলা হয়েছে মোর নলেজেবল আদার হলো তারাই যাদের বোঝার ক্ষমতা ও সামর্থ্য অন্যান্য যে শিক্ষার্থী রয়েছে তাদের তুলনায় বেশি। অবভিয়াসলি না,
যে বেশি নলেজ থাকবে, যে বেশি জানবে, সেই তো যে জানবে না বা যার বোঝার ক্ষমতা একটু কম রয়েছে তাকে বোঝাবে। তো এটা হবে অপশন নাম্বার সি, বোঝার ক্ষমতা ও সামর্থ্য অন্যান্য শিক্ষার্থীর তুলনায় বেশি। 30 নম্বরে রয়েছে বাইগটস্কির মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে বাইগটস্কির মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি হবে? সামাজিক বিকাশ। অপশন নাম্বার বি, সামাজিক বিকাশ। 31, সামাজিক নির্মিতবাদ কাকে বলা হয়? সামাজিক নির্মিতবাদের প্রবর্তক বলা হয় লেভ বাইগটস্কিকে। অপশন নাম্বার সি। 32, বাইগটস্কির মতে ব্যক্তির জ্ঞান অর্জন হয় কিভাবে? বাইগটস্কির মতে ব্যক্তির জ্ঞান কিভাবে অর্জন হয়? অন্য ব্যক্তির সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। যে অন্য কোনো ব্যক্তির সাথে ধরো ক্রিয়া প্রতিক্রিয়া করলো, কোনো কমিউনিকেশন করলো, ইন্টারাকশন করলো, এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে যে ব্যক্তির জ্ঞান অর্জন হয়। সো অপশন নাম্বার বি। 33 নম্বরে রয়েছে বাইগটস্কির মতে বিকাশ কোথায় শুরু হয়? যে বাইগটস্কির মতে বিকাশটা শুরু হয় পরিবেশ থেকে। কোথা থেকে? এনভায়রনমেন্ট থেকে। অপশন নাম্বার এ, এনভায়রনমেন্ট থেকে। এটা কার মতে? এটা বাইগটস্কির মতে। 34, প্রকৃত বিকাশের সীমায় ব্যক্তি কিভাবে সমস্যার সমাধান করে? প্রকৃত যে বিকাশ রয়েছে সেইটার সীমায় ব্যক্তি কিভাবে সমস্যার সমাধান করে? নিজে নিজে। কিভাবে করে? নিজে নিজেই করে। সো অপশন নাম্বার এ। 35, একটি শিশু নিজেই কাজ বা আচরণকে নিয়ন্ত্রিত করার জন্য নিজে নিজেই কথা বলে। এই ধরনের কথোপকথনকে কি বলা হয়? আত্মকথন। কি বলা হয়? আত্মকথন বা প্রাইভেট স্পিচ। অপশন নাম্বার এ। মানে কোনো একটা শিশু ওদের নিজের কাজটা বা তার যে আচরণ রয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রিত করার জন্য নিজে নিজের সাথে কথা বলে। এই যে কথোপকথনটা রয়েছে সেটাকেই আত্মকথন বা প্রাইভেট স্পিচ বলা হয়। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 36 নম্বরে রয়েছে কোনটি স্ক্যাপ ফোল্ডিংয়ের উদাহরণ নয়? তো এখান থেকে কোনটা স্ক্যাপ ফোল্ডিংয়ের উদাহরণ নয়? স্ক্যাপ ফোল্ডিংটা কি? স্ক্যাপ ফোল্ডিংটা হলো যে গাইডেন্সটা, যে হেল্পটা রয়েছে সেটা হলো স্ক্যাপ ফোল্ডিং। তো এখান থেকে কোনটা নয়? যেহেতু নয় বলা হয়েছে তো এটা হবে উপযুক্ত শিখনদান। উপযুক্ত শিখনদান। অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 37, এমকেও এই ধারণাটি কোন তথ্যে পাওয়া যায়? এমকেও এই ধারণাটি পাওয়া যায় সামাজিক নির্মিতবাদ তথ্যে। আর এটা কে দিয়েছেন? বাইগটস্কি দিয়েছেন। সোশিওকালচার থিওরি। 38, বাইগটস্কির মতে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। বাইগটস্কির মতে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হলো শিক্ষার্থী নিজ বয়স অনুসারে কিছু কাজ করতে পারা। যে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হলো শিক্ষার্থী তার নিজের বয়স অনুসারে কিছু একটা কাজ করতে পারা। সো অপশন নাম্বার এ। 39, বাইগটস্কির মতে জোন অফ পটেনশিয়াল ডেভেলপমেন্ট সেটা কি? জোন অফ পটেনশিয়াল ডেভেলপমেন্ট হলো অন্যের সাহায্য নিয়ে কিছু কাজ করতে পারা। যে অন্যের কাজ নিয়ে কিছু কাজ করতে পারা। শিক্ষার্থী নিজের বয়স অনুসারে যখন কোনো কাজ করতে পারে সেটা হলো জোন অফ পটেনশিয়াল ডেভেলপমেন্ট। আর যখন অন্যের সাহায্যে কোনো কাজ করতে পারে তখন সেটা হয়ে যাবে জোন অফ পটেনশিয়াল ডেভেলপমেন্ট। আর এগুলি কার মতে? এগুলি বাইগটস্কির মতে। 40 নম্বরে রয়েছে বাইগটস্কি জোন অফ পটেনশিয়াল ডেভেলপমেন্টের জন্য কোন ধরনের কার্যাবলীর কথা বলেছেন? স্ক্যাফোল্ডিং। কি হবে? স্ক্যাফোল্ডিং। মানে এখানে কি জোন অফ পটেনশিয়াল ডেভেলপমেন্টে কিসে হয়? যে অন্যের কোনো সাহায্য নিয়ে কোনো একটা কাজ করতে পারা। যে অন্যের সাহায্য প্রয়োজন হয়, যে কী হবে? যে সাহায্যটা, অন্যের যে সাহায্যটা সেটা হলো স্ক্যাফোল্ডিং। তো এখানে কী হবে? স্ক্যাফোল্ডিং। অপশন নাম্বার এ, স্ক্যাফোল্ডিং। 41, কোয়েলবার্গের মতানুসারে বিকাশের কোন ধারণা কোন স্তরে নৈতিকতা বাহ্যিকভাবে নিয়ন্ত্রিত হয়? এটা কি হবে? প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়ে। কোন স্টেজের মধ্যে? প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়ে। অপশন নাম্বার এ। কোয়েলবার্গের যে ক্লাসটা রয়েছে, কনসেপ্ট ক্লাসটা, সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে। নেক্সট রয়েছে 42 নম্বরে রাকেশ শাস্তির ভয়ে রমেশের ব্যাগ থেকে নেওয়া বইটি পুনরায় যথাস্থানে রেখে দিল। এই ঘটনা কোয়েলবার্গের কোন স্তরে নির্দেশ করে? এই যে ঘটনাটা, যে রাকেশ কী হলো, প্রথমে ধরো রমেশের ব্যাগ থেকে কোনো একটা কিছু বই নিল, বই নেওয়ার পর সে যখন শাস্তি পাবে সেই ভয়ে সে আবার চুপচাপ ব্যাগের মধ্যে বইটি পুনরায় রেখে দিল। তখন এই যে ঘটনাটা, এই ঘটনাটা কোয়েলবার্গের কোন স্তরকে নির্দেশ করে? তো সেটা হবে প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়ে। প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়ে। অপশন নাম্বার এ। 43, কোয়েলবার্গের তথ্য অনুসারে সঠিক এবং ভুলের মধ্যে বিচারের ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি যুক্ত থাকে? কোনটি যুক্ত থাকে? যে কোয়েলবার্গের তথ্য অনুসারে যে সঠিক বা ভুল এর মধ্যে বিচারের ক্ষেত্রে যে নিম্নোক্ত কোন যুক্তিটি থাকে? সেটা হলো নৈতিক যুক্তি বিচার। অপশন নাম্বার বি, নৈতিক যুক্তি বিচার। 44 রয়েছে কোয়েলবার্গের তথ্যের প্রধান সমালোচনা কোনটি? যে কোয়েলবার্গের যে তথ্যটা রয়েছে সেটা নিয়ে প্রধান একটা সমালোচনা রয়েছে, সেটা কোনটা? যে তিনি নারী এবং পুরুষের নৈতিক সাংস্কৃতিক পার্থক্যের উপর গুরুত্ব প্রদান করেনি। যে তিনি কি নারী আর পুরুষের মধ্যে যে নৈতিক সাংস্কৃতিক যে পার্থক্যটা সেটার উপর গুরুত্ব প্রদান করেন। তো এটা নিয়ে সমালোচনা রয়েছে। অপশন নাম্বার ডি। 45 নম্বর, কোয়েলবার্গ নীতিবোধ বলতে বুঝিয়েছেন। কোয়েলবার্গ নীতিবোধ বলতে কি বুঝিয়েছেন? ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতা। অপশন নাম্বার ডি। 46, কোয়েলবার্গের মতে
যে লেভেল 2 কনভেনশনাল মোরালিটি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে লেভেল 2 কনভেনশনাল মোরালিটি এটি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সামাজিক রীতিনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। কার মতে? কোয়েলবার্গের মতে, অপশন নাম্বার সি। 47 কোয়েলবার্গের মতে নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষকের কি করণীয়, যে কোয়েলবার্গের মতে যে নৈতিক মূল্যবোধের বিকাশটা সেটার ক্ষেত্রে শিক্ষকের কি করণীয়। তো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলোচনার সুযোগ দেবেন, যে শিক্ষার্থীদের মধ্যে কি করবেন, যে পারস্পরিক তারা যাতে নিজেদের মধ্যে তারা যাতে আলোচনা করতে পারে সেই সুযোগটা দেবে। 48 কোয়েলবার্গের তথ্যের নৈতিক বিকাশের দ্বিতীয় স্তরটির নাম কি? কোয়েলবার্গের তথ্যের যে নৈতিক বিকাশের দ্বিতীয় স্তরটি সেটির নাম হলো সংস্কার প্রভাবিত স্তর। কি হবে? সংস্কার প্রভাবিত স্তর। সো অপশন নাম্বার ডি। 49 নাম্বার যেই কাজ করলে শাস্তি হয়, যে কাজটা করলে শাস্তি হয় সেই কাজ করা উচিত নয়, এই ধরনের নীতিবোধ কি বলা হয়? এই ধরনের নীতিবোধকে বলা হয় শান্তিবাদ্য নীতিবোধ। কি হবে? শান্তিবাদ্য নীতিবোধ। সো অপশন নাম্বার এ। 50 নাম্বার আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, সর্বজনীন নীতিবোধের বৈশিষ্ট্য কোনটি? সর্বজনীন নীতিবোধের বৈশিষ্ট্য হলো নিজেই বিবেক যে কাজ করতে না বলবে তা করা উচিত নয়, এটা হলো সর্বজনীন নীতিবোধের বৈশিষ্ট্য। তো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসের মধ্যে আমরা সিডিপি থেকে প্র্যাকটিসের টুর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 50 এমসিকিউ নিয়ে ডিসকাস করলাম। এরকম করে বাকি সাবজেক্টগুলো থেকেও তোমাদের জন্য আরও বিভিন্ন ক্লাস নিয়ে আসবো। তো তোমাদের জন্য এই যে চাণক্য ইউটিউব ব্যাচ রয়েছে টোটাল 7000 এমসিকিউ সিরিজটা আমরা কমপ্লিট করব। তো সেটার জন্য তোমাদের কি করতে লাগবে? দ্য সাকসেস মাস্টারের পাশে থাকতে লাগবে, সাথে থাকতে লাগবে। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে কিনা বা কোন টপিকের উপর তোমাদের ক্লাসে প্রয়োজন, সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। ওকে, সো তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো, তার জন্য কমেন্টের মাধ্যমে জানাবে নেক্সট ক্লাসে তোমরা কোন টপিকের উপর বা কোন সাবজেক্টের উপর ক্লাস চাও সেটা আমাদেরকে জানাবে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, একদম নিউ আপডেটেড ভার্সনে কোয়ালিটিফুল একটা নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে টেট 1 টেট 2 ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, এবং সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ। আর আমাদের মক টেস্টের মধ্যে একদম সিলেবাসের অ্যাকর্ডিং পাবে তোমরা, রুটিন দেওয়া হবে, রুটিনের অ্যাকর্ডিং মক টেস্ট পাবে। আর যে নোটসটা রয়েছে সেটার মধ্যে চ্যাপ্টারের অ্যাকর্ডিং কী রয়েছে? কনসেপ্ট রয়েছে, একদম ডিটেইল ডিসকাশন, তারপর রয়েছে কোশ্চেন আনসার আর এমসিকিউস, আর তার সাথে পেয়ে যাবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ। তাছাড়া যদি তোমরা আমাদের অফলাইন মক টেস্টের প্রয়োজন হয়, সুপার 30 মক টেস্টের সিরিজও রয়েছে, যেটার মধ্যে যে 30টা মক টেস্টের সেট রয়েছে, পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন আনসার কি প্রোভাইড করা আছে, প্লাস 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিটও প্রোভাইড করা আছে। সেটাও যদি তোমরা নিতে চাও সেটাও তোমরা নিতে পারো, সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর যদি তোমাদের অনলাইন ক্লাসেসের প্রয়োজন হয়, তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে সেই কোর্সটা পেয়ে যাবে, সেটা তোমরা নিতে পারো সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। সেই কোর্সের মধ্যে তোমরা একদম ফুল সিলেবাসের কনসেপ্ট ক্লাস তোমরা পেয়ে যাবে, কনসেপ্ট ক্লাসের মধ্যে একদম ডিটেলস পেয়ে যাবে এবং ওয়ান লাইনারও পেয়ে যাবে। তার পাশাপাশি পিডিএফ নোটস পেয়ে যাবে এবং ফুল লেন্থে 150 মার্কসের মক টেস্টও পেয়ে যাবে। আর এগুলি তো আছেই, যে প্র্যাকটিস সেটগুলো তো আছেই। তো তোমরা যারা যারা এগুলি নিতে চাও, তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নেবে, সেখান থেকে তোমরা এই কোর্সটা চাণক্য ব্যাচটা নিতে পারো। বা তাছাড়া নোটসের প্রয়োজন হলে, মক টেস্টের প্রয়োজন হলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলস তোমরা জেনে নিতে পারো। আর সেগুলি নেওয়ার জন্য তোমাদের কি করতে লাগবে? ধর নোটস নিতে চাও, মক টেস্ট নিতে চাও, সেটার জন্য তোমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আসতে পারো, সেখানে এসে নোটসটাকে দেখতে পারো। দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নিতে পারো। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।